আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনারা ই লেজারে যাবেন, সেখান থেকে আপনারা আপডেট করে আসবেন। তো আমি আপডেট করে আসলাম। আপডেট করে আসার পর দেখা যাচ্ছে এখানে ৩,৬০০ টাকা সোর্স ট্যাক্স হিসাবে চলে আসছে। এখানে সোর্স ট্যাক্স ৩,০০০ টাকা আসছে স্যালারি থেকে, আর ৬ টাকা আসছে দেখা যাক কোথা থেকে। মোট এই যে ৬ টাকা আসছে ব্যাংক থেকে, ব্যাংকের ডিটেলস থেকে। মোট হচ্ছে ৩,০০৬ টাকা, এটা চলে আসছে এখানে। আর এনার যেহেতু আপনার ৫,০০০ টাকা মিনিমাম ট্যাক্স, তাই ৫,০০০ টাকা এখান থেকে ৩,০০৬ টাকা কাটিয়ে আর আছে ১,৯৯৪ টাকা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইউটিউব ভিউয়ার, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে ছুটি নগদায়ন, বাসা ভাড়া, কৃষি হতে আয়, ব্যাংক চালান, আয়কর রিটার্ন 2026 বিডিই রিটার্ন, অর্থাৎ ইনক্যাশমেন্ট, যেটা ছুটি নগদায়ন বলা হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটি নগদায়ন, বেতন ভাতা থেকে আয়, বাসা ভাড়া থেকে আয়, কৃষি হতে আয়, ব্যাংক চালান, আয়কর রিটার্নে সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে পুরোপুরি তথ্য প্রদান করব ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। প্রথমে আপনারা দেখতে পারতেছেন যে কোনো একটা ব্রাউজার নেবেন, সেখান থেকে আপনারা কি করবেন, সার্চ বারে লিখবেন etaxnbet.gov.bd। এটা টাইপ করার পরে এন্টার দিলে আপনার এখানে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। এই ল্যান্ডিং পেজে নিয়ে আসার পরে আপনারা ই রিটার্নে চলে যাবেন। এখান থেকে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এখানে চলে যায়। আর যারা নতুন আছেন তারা আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখান থেকে রেজিস্ট্রেশন করে আসবেন। তার জন্য আমার ভিডিও রয়েছে, আপনারা ভিডিওটি দেখে আসবেন। ওকে, দেন আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। এখান থেকে আপনারা 12 ডিজিটের 3 নাম্বার দেবেন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, TIN। ওকে, দেন পাসওয়ার্ড এন্টার করবেন, দেওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনাদের কাঙ্ক্ষিত সেই হোম পেজে নিয়ে আসবে। আপনাদের ইউজার হোম পেজ চলে আসছে, ইউজার প্যানেল হোম পেজ। এটা এখান থেকে আপনারা বামের থেকে দেখবেন যে হোম আছে, সাবমিশন, রেগুলার রিটার্ন, ট্যাক্স রেকর্ড। ওকে, এগুলো এক্সপান্স করে নেবেন আপনারা। দেন এখান থেকে শুরু করতে হবে রেগুলার রিটার্ন থেকে। ওকে, এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম এখান থেকে সেলফ করা আছে, অর্থাৎ রিটার্ন নিজেই দেওয়া হচ্ছে এটা। ওকে, দেন অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে করবর্ষ 2026-2027 করবর্ষ। ইনকাম ইয়ার হচ্ছে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত আপনার এই সময়ের আপনার আয়ের ব্যয়ের এই বিবরণী এখানে দেখাতে হবে। রেসিডেন্ট স্ট্যাটাস আপনার রেসিডেন্ট দেবেন। পূর্বেও আমি বলেছি যে 180 দিনের বেশি যেই জায়গায় থাকবেন, যদি অ্যাব্রোডে থাকেন তাহলে নন রেসিডেন্ট, আর যদি দেশে থাকেন তাহলে রেসিডেন্ট দেবেন। ওকে, এখানে বলছে যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, ট্যাক্স এক্সাম্পটেড মানে ফ্রি ইনকাম যদি থেকে থাকে, ট্যাক্স ফ্রি ইনকাম যদি থেকে থাকে তাহলে আপনি এটি ইউজ করবেন। এটা বলছে যে আপনার এই বছরে যদি ফুললি কোনো অপশন থেকে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম থাকে তাহলে ইয়াস করবেন, আদার দেন নো করবেন। যেমন আবার ট্যাক্স ফ্রি থাকতে পারে, আপনার ফ্রিল্যান্সার হতে পারেন, বিদেশ থেকে আয় করতে পারেন, এবং ফ্রিডম ফাইটার, এগুলো অবশ্য অপশন আছে অন্য সাইটে রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সো এখানে আমি নো দিয়ে আসতেছি, তার যেহেতু কোনো ট্যাক্স ফ্রি ইনকাম নেই তাই আমি নো দিয়ে আসতেছি। ফুললি ট্যাক্স ফ্রি হতে হবে, এটা শুধু যে কিছু ট্যাক্স ফ্রি তা না, ফুললি ট্যাক্স ফ্রি হতে হবে সেই ইনকামটা। দেন হেডস অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এখান থেকে ইয়েস করবেন আপনারা। ইয়েস করে আমি যেহেতু বেতন ভাতা, ইনকাম ফ্রম রেন্ট, তারপরে বাসা ভাড়া, তারপরে এগ্রিকালচার অর্থাৎ কৃষি হতে আয়, এবং কি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ ব্যাংক বিবরণী দেখাবো, এবং কি এগুলো বিষয়ে, এবং ব্যাংক চালান এগুলো বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে কি আপনাদেরকে অবলোকন করব। তো চলুন আমরা কন্টিনিউ চলে যাই। এখান থেকে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম,
এখান থেকে এনি আদার যেহেতু আমার ক্লায়েন্ট, এগুলোর কোনো কর্পোরেশন সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না, আদার কোনো সিটি কর্পোরেশনের মধ্যে সে নেই, অন্য কোনো স্থানে সে রয়েছে, তাই তার এনি আদার এরিয়া আমি সিলেক্ট করলাম। ওকে, আর এখান থেকে পূর্বে আমি বলেছিলাম যে ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার, ওয়ান্টেড গেজেটেড জুলাই ফাইটার, যারা 71 সালে যুদ্ধ করেছে তাদের, অথবা যারা জুলাই যোদ্ধা এই ইয়ার, তারা 24-এর, তারা এটা টিক দিবেন, দিয়ে তথ্যগুলো পূরণ করবেন। ওকে, তার পার্সন উইথ ডিসএবিলিটি যদি অবলিক থার্ড জেন্ডার, যদি পার্সোনালি তার অসুবিধা থাকে শারীরিকভাবে, তাহলে এটা টিক দেবেন, অথবা থার্ড জেন্ডার দ্বারা যেটা আমরা বলে থাকি থাকলেও টিক দিয়ে তথ্যগুলো দিয়ে ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট, লিগেল গার্ডিয়ান, এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে, সেগুলো গত বছরে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন, বুঝে দেখে আসতে পারেন। ওকে, ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আমি এখানে ইয়েস করছি, কারণ হচ্ছে তার বেতন ভাতা এবং অন্যান্য আয় আছে, বাড়ি আছে, এবং বিভিন্ন কৃষি থেকে আয় আছে, রেন্ট অর্থাৎ বাড়ি থেকে আয় আছে, এই জন্যে আমি কি তার ট্যাক্স আসবে, এর কারণে আমি কি ইয়েস দিয়ে দিচ্ছি, যাতে তার ইনভেস্টমেন্ট আছে, তো এই জন্য ইয়েস দিয়েছি, ইয়েসদের কারণে তার কি রিবেট সে পাবে কিছু ইনভেস্টমেন্ট মধ্যে। তো তারপরে IT-10B রিকোয়ারমেন্ট, এটা কিন্তু এনার জন্য ম্যান্ডেটরি দিতেই হবে, ঠিক আছে, কারণ তার বাড়ি আছে, আর তার 50 লাখ টাকার উপরেই তার অ্যাসেট চলে গেছে, তো এই জন্য তাকে দিতেই হবে। ওনার মোটর কার যদি থাকে তাহলে দিবেন, আর তার ওন অফশোর প্রপার্টি যদি থাকে দেবেন, ওদের শেয়ার হোল্ডার ডিরেক্টর এই কোম্পানি যদি শেয়ার হোল্ডার থাকেন তাহলে দিতে পারেন, আদার দেন নো। হ্যাভ এনি প্রপার্টি, এই যে এখানে আমি যেমন ইয়েস দিচ্ছি, নো দিলে এটা আসতো না, তো ইয়েস দেওয়ার কারণে বলছে এরিয়া অফ প্রপার্টি, এটা দেখেন কি বলছে এখানে, এরিয়া অফ হাউস প্রপার্টি স্কোয়ার ফিটে এখানে দিতে হবে আপনাকে। এখানে বলছে, এখানে উল্লেখ দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে আপনার যদি 8000 ফিট বর্গফিট বাসা হয়, তাহলে ভিন্ন ভিন্ন জায়গাও একখানে করে এখানে ইয়ে করতে বলছে, এটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। সব মিলে আপনাকে এগ্রিগেট বলছে এখানে, দেখেন প্রোভাইড এগ্রিগেট আর অল সার্চ হাউস প্রপার্টিস, পুরোপুরি সব যা আছে তাই সব এখানে উল্লেখ করবেন। উল্লেখ করবার 8000 যদি স্কোয়ার ফিট হয় তাহলে সার্চ যুক্ত হবে। ওকে, সার্চ তা যুক্ত হবে। তো এখানে আপনারা স্কোয়ার ফিটে হিসাব দেবেন, কত স্কোয়ার ফিট হয়, দেন 7 কন্টিনিউ। এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট প্রথমে চলে আসছে। প্রথমে আমি এখানে দিছে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, এমপ্লয়মেন্টের কি ধরনের এমপ্লয়মেন্ট, সে সরকারি না বেসরকারি না, সরকারি পে স্কেলে কিন্তু আইবাস প্লাস প্লাসে নয়। তো এই আর যদি স্যালারি সাবজেক্ট টু রিডিউস রেট যদি থাকে, তো আমার ক্লায়েন্ট হচ্ছে সে গভর্নমেন্ট পে স্কেলে পায়, কিন্তু আইবাস প্লাস প্লাসে সে পায় না। ওকে, তাই আমি নট থ্রো আইবাস প্লাস প্লাস দিলাম। ওকে, নেম অফ এমপ্লয়ার, এটা জিনিস অনেকে ভুল করে থাকে, এটা নিজের নাম দিয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে অথরিটির নাম দিতে হবে, যে অধিদপ্তরে আপনি যে কোম্পানিতে অথবা যে মালিকের অধীনে আপনি চাকরি করেন, তা সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে। ওকে, আপনার ডেজিগনেশন দিতে হবে এখানে, আমি হাইপোথেটিক্যাল একটা দিয়ে রাখলাম। তারপর পার্টিকুলার, এখানে সব কিছু এখানে দেখেন অনেক সুন্দরভাবে এখানে ডিটেলস করা আছে। এই জায়গায় 12 মাসের কি বলছে দেখেন, 12 মান্থ পিরিয়ড টু ইজ হেড। ওকে, আপনার স্যালারি পারপাসে 12 মাসে টোটাল সব কিছু এখানে উল্লেখ করবেন। ওকে, ঠিক আছে, এখানে বলছে যে বেসিক পে, আপনার 12 মাসের বেসিক পে এখানে উল্লেখ করতে হবে, যোগ করে দিতে হবে। এবারে আমি একটা আপনাদেরকে ইয়ে দেখাবো, ক্যাশ ফ্লো দেখাবো। দেখেন এখানে আমি দেখান, এই যে এটা, এখানে আমি তার স্যালারিগুলা, তারপরে তার জিপিএফ এর কন্ট্রিবিউশন, তারপরে ব্যালেন্স, তারপরে লোন কত গেছে, তার যে লোন দেওয়া হয়েছে এখানে, তারপরে হাউস কত কাটছে, তার ডিডাকশন করছে, ট্যাক্স কত গেছে ওইটা আমি উঠে রাখছি, কল্যাণ কত গেছে তার, তারপরে জিপিএফ ইন্টারেস্ট সে কত পেয়েছে, এগুলো সব আমি কি টোটাল করে এখানে টোটালে নিয়ে আসছি এই টাকাটা। দেখেন এখানে কত টাকা আসছে,
এই 80,449 টাকা। এখানে দেখেন তো কত টাকা আসছে। আমি যদি সামারিতে যাই একটু দেখি, সামারিতে গেলে কত টাকা আসে দেখেন, এই যে সেটা 12,80,449 টাকা এখানে চলে আসছে। ওকে, সো আমরা আরেকটু দেখেই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিকেল, হাউস রেন্ট, এগুলো সব কিন্তু 12 দিয়ে গুণ করে আপনাকে যোগ করে এখানে বসাইতে হবে, ঠিক আছে? 12 দিয়ে গুণ করে দিতে হবে, মানে 12 মাসের আপনার আয় এখানে একসাথে দিতে হবে। তারপরে মেডিকেল ভাতা এখানে আছে, বাংলা নববর্ষ ভাতা, তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স যেটা বলি আমরা, অর্থাৎ 2 ঈদের যে বোনাস আর হিন্দুদের পূজার সময় যে 2টা বোনাস প্রদান করে, এই সেটা এখানে বসাইতে হবে যোগ করে 2টা। দেন স্পেশাল কি বেনিফিট, বিশেষ সুবিধা যে আমরা 15% পাই, সেটা এখানে 12 মাসে যোগ করে বসাতে হবে। তারপর এডুকেশন ভাতা যদি পেয়ে থাকেন, ইনি পেন দুইজনার। এখানে আসছে জিপিএফ ইন্টারেস্ট, জিপিএফ ইন্টারেস্টটা এখানে বসানো আছে, ঠিক আছে? তারপর ল্যাম্প গ্র্যান্ট, এই যে বলা হয় ল্যাম্প গ্র্যান্ট, এবং লিভ এনক্যাশমেন্ট, ছুটি নগদান যেটা বলা হয়, আমি ছুটি নগদানের কথা বলছি, লিভ এনক্যাশমেন্ট, ঠিক আছে? লিভ এনক্যাশমেন্ট, এই যে লিভ এনক্যাশমেন্ট। ওকে, সে ওই বছরে ছুটি বিক্রি করছে ওই টাকাটা, তাই এখানে সেই টাকাটা আছে, তার চাকরি যদি শেষ হয়ে গেছে এর কারণে তার সে কিছু টাকা পেয়েছে আর কি, প্রায় 1.5 মাসের মতো। তারপরে ওভার টাইম সে তার করেছে, তার এখানে ডিটেলস আছে, এবং টিফিন সে পেয়েছে এটা, এবং ওয়াশিং অ্যালাউন্স পেয়েছে এটা। আর এনি আদার অ্যালাউন্স, যদি আপনার শোনেন, আপনারা একটু বলে দেই, এই যে লাল যে চিহ্নগুলো আছে এখানে, লাল ঝুড়ির মতো, এগুলো কিন্তু ডিলিটের অংশ। আপনাদের যদি কোনোটা এখানে থেকে কাটতে হয় তাহলে লাল দিয়ে ডিলিট করবেন, ঠিক আছে? ডিলিট করে অফ করে দেবেন। আর যদি যেটা করে পাবেন না, এখানে ড্রপ ডাউনের মাধ্যমে অ্যাড মোড়ে এসে এখানে দেখবেন, দেখে কোনটা আপনাদের দরকার সেটা দেখবেন। এই যে গ্রাচুইটি আছে এখানে, তারপরে হেয়ার কাট অ্যালাউন্স আছে, হ্যাজার্ডাস জব অ্যালাউন্স আছে, হিল অ্যালাউন্স আছে, কি অনারিয়াম আছে, এগুলা রয়েছে। আপনারা যেটা যার আছে তার দিয়ে দেবেন। এখানে 2টা জিনিস দেওয়া আছে, পাওয়ার হাউস অ্যালাউন্স রয়েছে এবং ইলেকট্রিসিটি অ্যালাউন্স রয়েছে এখানে। ওকে, এই হচ্ছে এই আমার ক্লায়েন্টের বেতন বিবরণী, ঠিক আছে? বেতন বিবরণী যদি আমরা একটু চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে তার বেসিকটা হচ্ছে ট্যাক্সেবল, এবং এখানে বলছে ফেস্টিভ্যাল অ্যালাউন্সটাও ট্যাক্সেবল। ওকে, আর কিন্তু তার কে আর কিছু নেই দেখা যাচ্ছে এখানে, আর কিছু নেই, আর বাদ বাকি এগুলো সব হলে ট্যাক্স ফ্রি ইনকাম। ওকে, আর মোট টাকা হচ্ছে এটা, ট্যাক্স ফ্রি হচ্ছে এটা, এবং ট্যাক্সেবল হচ্ছে এটা। ওকে, তার অবশ্য অন্য আয় আছে, সেখানে অ্যাড হয়ে যাবে, এই জন্যে তার ট্যাক্স আসবে। ওকে, এখানে 3.5 লাখ সামথিং। ওকে, আমরা 7 কন্টিনিউয়াল সামনে যাই। এখানে দেখেন কি রয়েছে, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ওকে, তো এখানে বলে ইন্টারেস্ট, আপনারা এখানে একটু আপনাদেরকে দেখাই নেই, অ্যাড করে দেখাচ্ছি। আমরা এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, আগে তো ইনকামের ঘরে যা টিক দিয়ে আসবো, তারপরে আমাদের এটা আসবে। সেখান থেকে আমরা কি করব, এই ড্রপ ডাউনের মাধ্যমে কি নেব, এই যে আপনাদের একটু বোঝাই দিচ্ছি, এটা যেটা আমরা করা একদম ব্ল্যাঙ্ক কিভাবে আসে সেটা দেখাচ্ছে, যে এখান থেকে দেখাচ্ছি। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ সিলেক্ট 1, আমি এখান থেকে যে ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ওকে, এখানে এটা আছে, ডিভিডেন্ড আছে, তবে ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ওকে, আর এখানে বলছে ইন্টারেস্ট প্রফিট ডিসকাউন্ট অন ট্রেজারি বিল, বন্ড, সুকুক এবং আদার সিকিউরিটিজ উইথ টিডিএস সহ যেগুলো আছে। আর এখানে হচ্ছে ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ওকে, তো আমি এখান থেকে এই যে এটা চুজ করেছিলাম, চুজ করার পর আমি কি তথ্য দিয়েছিলাম। ওকে, যেহেতু একটা দেওয়া আছে এই জন্য আর নিচ্ছে না এটা, ঠিক আছে? অন্য একটা দিলে নেবে। ওকে, যেমন সঞ্চয়পত্র দিলে কিন্তু নেবে। ওকে, নিচ্ছে কিন্তু। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা যদি আমার দরকার নেই আমি রিমুভ করে দিচ্ছি। তো আমার ব্যাংক পারপাসে এটা হচ্ছে ব্যাংক নাম দিতে হবে, এখানে কোন ব্যাংক সেটা নাম দিতে হবে, এখানে কি ধরনের টাইপ তার এই টাইপটা দিতে হবে, সেভিংস অ্যাকাউন্ট না ডিপিএস না এফডিআর। ওকে, সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ নাম দিতে হবে এখানে। ওকে,
ক্লাস 9 দেওয়া হতো, তবে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হয়। আবার অ্যাকাউন্ট নাম্বার এটা হাইপোথেটিক্যালি নাম্বার, আপনার সঠিক নাম্বার দিবেন। এখানে গ্রস প্রফিট, গ্রস ইন্টারেস্ট প্রফিট যেটা বলে ব্যাংকে, সেটা এখানে দেবেন। এবং রিলেটেড ব্যাংকের রিলেটেড 1 বছর চার্জ যেটা আসে তাদের বিভিন্ন ধরনের চার্জ, সেটা আপনার এখানে বসায় দেবেন, এবং টিডিএস কত কাটছে তা বসাবেন। এবং বছরের 30শে জুন 2026 তারিখে আপনার ওই ব্যাংকে ওই অ্যাকাউন্টে কত টাকা ছিল তা উল্লেখ করবেন এখানে। ওকে, দেন কি করবেন, 7 কন্টিনিউ। এখন দেখেন আমরা চলে আসছি কোথায়, ইনকাম ফ্রম রেন্ট, রাইট? ইনকাম ফ্রম রেন্ট অর্থাৎ ভাড়া থেকে আয় যেটা বলে, হ্যাঁ বাংলায় বলে আমরা ভাড়া থেকে আয়। এখন এটা রেন্ট সামারি, আবার এটা আসছে, আর প্রপার্টি। এখন দেখেন এখানে বলছে যে প্রপার্টি টাইপ, আপনাদের এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করতে হবে প্রপার্টি, হাউস প্রপার্টি না আদার কোনো প্রপার্টি। আদার প্রপার্টি হলে অবশ্য অনেক কোনো অপশন আসবে, সেগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমি যদি হাউস প্রপার্টিটা দেখাবো এখন, তাই এটাই আমি সিলেক্ট করতেছি। এখানে বলছে যে অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি, ঠিক আছে? এখানে অ্যাড্রেস দিতে বলছেন, অ্যাকর্ডিং অ্যাড্রেস আর কি, ওনারশিপের সেই অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে অ্যাড্রেস আমি দিলাম, হাউস যেখানে সেই অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিছি, ঠিক আছে? আপনারা ভালো করে আরো অ্যাড্রেস দিয়ে দেবেন আপনারা। আমি হাইপোথেটিক্যালি একটা অ্যাড্রেস দিলাম, আপনারা সঠিকটা দিয়ে দেবেন। ওকে, দেন ইট ইজ ইন এনি সিটি কর্পোরেশন। এখানে বলছে এনি, যে কোনো সিটি কর্পোরেশনে আছে কি নাই আপনাদের বাসাটা। এনার অবশ্য সিটি কর্পোরেশনের পরে হয়েছে, এই সময়ে সিটি কর্পোরেশন হয় নাই, তাই আমি নো দিয়ে দিছি। পরের বছর হয়তো এই বছরের সিটি কর্পোরেশনের আওতায় পড়বেন। এখানে বলছে আপনারা এটা দেখবেন, এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ কি ডুয়েলিং স্কোয়ার ফিট। এখানে বলছে যে এই বিল্ডিং, এই আবাসিকটা আপনাদের নিজেদের জন্য কতটুকু ব্যবহার করেন আপনারা, এবং ব্যবহার করেন কিনা। যদি না করেন তাহলে 0, আর যদি ব্যবহার করেন কতটুকু সেটা এখানে উল্লেখ করতে হবে। ওকে, আর টোটাল এরিয়া অফ প্রপার্টি, আপনাদের টোটাল এরিয়া কতটুকু তা উল্লেখ করতে হবে। এখানে এটা অটো চলে আসবে, এখানে দেখেন নিচে, এটা আপনি 0 দিলেন, যেহেতু সে থাকে না গ্রামের বাড়িতে বা অন্য জায়গায় থাকে হয়তো, বা এই জন্য এখানে 0, সে ওই বিল্ডিং এ থাকে না, তারা শুধু ভাড়া দিয়ে রাখছেন ওই বিল্ডিং। এরিয়া রেন্ট আউট, এখানে বলছে যে স্কোয়ার ফিটে আপনি রেসিডেন্টের জন্য কতটুকু কি বরাদ্দ রাখছেন বা ভাড়া দিয়েছেন, আবাসিকের জন্য কতটুকু ভাড়া দিয়েছেন আপনি, ঠিক আছে? আর কমার্শিয়ালের জন্য কতটুকু ভাড়া, এখানে দেখছেন যে কমার্শিয়াল জন্য আপনি কতটুকু ভাড়া দিয়েছেন সেটা এখানে। আর যেহেতু ইনি কমার্শিয়ালি কোনো ভাড়া দেননি, শুধু আবাসিকে ভাড়া দিয়েছেন, তাই ওনার শুধু আবাসিকেরটাই উল্লেখ করা হলো। এখানে বলছে রেন্টাল পিরিয়ড মান্থ, অর্থাৎ বাসা ভাড়ার সময় কত সময়ে আপনি বাসা ভাড়াটা দিয়েছেন। তো উনি 1 বছর ধরে দিয়েছিলেন, তাই এটা 1 বছরে রাখা হয়েছে। অ্যানুয়াল রেন্ট, তার বাৎসরিক কত ভাড়া আসছে, তো তার বাৎসরিক ভাড়া এটা আসছে। এবং রেন্ট রিসিভ সে কত করছে, সে রিসিভ আবার কম করছে নাকি না, সে রিসিভ ওইটাই করছে। ওকে, এনি চার্জ পেইড বাই টেনেন্ট, অর্থাৎ ভাড়াটির কাছ থেকে কোনো চার্জ গ্রহণ করছে কিনা, সে করেনি। ওকে, লেস ভ্যাকান্সি অ্যালস, এখানে বলছে যে এটা যদি কোনো কাজ করতেছে না এখন, হয়তো বা আপডেট চলতেছে, এটা হচ্ছে আপনার এই বছরের মধ্যে কোনো মাস কোনো সময় ফাঁকা ছিল কি না, ঠিক আছে, মানে ফাঁকা ছিল কিনা, এটা কি, এটার জন্য এখানে অপশন রাখছে। এখনো ওকে করেনি, এটা অবশ্য ভবিষ্যতে হয়তো বা আসবে। কিন্তু এটার আবার আপনাকে যদি থাকে তাহলে আপনার এনবিআর অফিসে আপনার কি যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনাদের বিদ্যুৎ বিল বা অন্য কোনো ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করার পর আপনার এটা গ্রান্ট হবে। ওকে, এখন যেটা টোটাল রেন্ট, তাহলে তার কত, এই টাকাটা আসছে। ওকে, নিট টোটাল, এটাও নিটেও এটা। ওকে, এখন আমরা ডান পাশে দেখতেছি সার্ভিস চার্জ পেইড বাই রেন্টাল, কোনো ধরনের সার্ভিস চার্জ আপনার ভাড়াটির কাছ থেকে নেওয়া হয়েছে কিনা। ওকে, এনি বলছে আর ইউ দ্য অনলি ওনার, আপনি কি একাই ওনার না আরো কেউ আছে সেটা বলছে এখানে।
শেয়ার অফ ইয়োর ওনার, ওনার কে? তো যেহেতু ওনার উনি না এবং তার শেয়ার 50% আছে এবং তার ওয়াইফের 50% রয়েছে, তাই নো দিয়ে আমি তার 50% শেয়ার দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তার এখানে অবশ্যই নাম দিতে হবে, তার এনআইডি কার্ড নাম্বার, টিন নাম্বার এগুলা দিয়ে শো করতে হবে। ওকে, তো এটা আমি টিস পারপাসে নামটা ব্যবহার করছি, এটা সঠিক না, আপনার সঠিক নাম ব্যবহার করবেন। ওকে, এখানে বলছে যে ডিডাকশন, কোনো কর্তন হয়েছে কিনা, এখানে বলছে যে ডিডাকশন, ডিডাকশন মানে কর্তন, কোনো ধরনের কর্তন করা হয়েছে কিনা এই বাসাটা পারপাসে। এখানে বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই বাসা পারপাসে কি করা হয়েছে, উনি করেন নাই, তাই শূন্য। ইন্টারেস্ট পেইড অন লোন বা মর্টগেজ বা ক্যাপিটাল চার্জ, উনি এই পারপাসে বিল্ডিং পারপাসে করা কোনো লোন করেছেন কি না এবং সে তার ইন্টারেস্ট পেইড করেছেন তা তো সে করে না। এখানে বলছে যে আরো এখানে বলছে মিউনিসিপ্যাল লোকাল ট্যাক্স অর ল্যান্ড রেভিনিউ। ওকে, তার মিউনিসিপ্যাল অর্থাৎ পৌরসভার মধ্যে, সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে বা লোকাল ট্যাক্স, স্থানীয় সরকার কোনো ট্যাক্স বা ল্যান্ড রেভিনিউ কোনো ধরনের এই ধরনের ট্যাক্স দেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করতে হবে। সে দিয়েছে তাই এখানে উল্লেখ করা হলো। তারপর কি বলছে রিপেয়ার কালেকশন, এখানে একটা বিষয় বলেছে রিপেয়ার কালেকশন ইটস, এখানে অটো কিন্তু জেনারেট হয়ে গেছে, দেখছেন, এখানে আমাকে দেওয়া লাগেনি। তো এখানে একটা বিষয় বলি যে আপনার টোটাল যে টাকাটা আসছে খরচ বাদ দিয়ে, খরচ যেহেতু দেখানো হয়নি তাই খরচ দেখানো, খরচ হয়নি, এই টাকাটা আপনার মানে খরচ বলতে এই বিভিন্ন ধরনের আরো দু একটা খরচ হতো, এই যে এখানে এই যে এগুলা, এগুলো যদি থাকতো তাহলে মাইনাস কর, ঠিক আছে। দেখ এইটা এই খরচ, এই টাকাটা কি হবে 25%, এটাকে 25% আপনার কি খরচ করতে পারবেন, রাইট, এর বেশি খরচ করতে পারবেন না, এটা সীমাবদ্ধতা দিয়েছে। আর যদি আপনি কমার্শিয়াল পারপাসে দিতেন তাহলে কি 30% খরচ করতে পারতেন, রাইট। এটা আপনার জানার বিষয় থাকলো যে এর বেশি করা যাবে না আর এর কম করা যাবে, রাইট। কারণ নতুন আপনার ভবন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কি আপনি তো কমে করেছেন, তাহলে কেন আপনি বেশি দেখাবেন, রাইট। সেটা ওইটাও আমি বলতেছি নিচে এসে আরো। প্রি রেন্টাল ইন্টারেস্ট পেইড অন লোন মর্টগেজ ক্যাপিটাল, আপনার এই ভবনটা করার পূর্বে কোন লোন করেছিলেন কি না এবং ওই সময় কি করছেন, ইন্টারেস্ট কি করছেন আপনারা দিয়েছেন কি না। যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু 3 মাসে পরিশোধ করতে হবে, 3টে মাস সময় পাবেন আপনি, এই ভাড়া চালু হওয়ার পরে 3 মাস আপনি পরিশোধ করতে পারবেন, 3 মাসে বেশি পারবেন না, রাইট। এটা আপনাদের একটু মনে রাখতে হবে, রাইট। এই পেনি আরো যদি কোনো প্রকার কি খরচ থেকে থাকে সেটা এখানে বসাবেন, তাহলে টোটাল তার কত আসলো দেখেন, টোটাল এই টাকাটা আসলো, তাহলে খরচ তার কত টাকা আসলো, এটা প্লাস এটা। ওকে, এই দুটো মিলে এই টাকা তার খরচ আসলো, ব্যয়। এখানে বলছে যে আনঅ্যাডজাস্টেবল অ্যান্ড নন রিফান্ডেবল অ্যাডভান্স স্যালামি প্রিমিয়াম ইটস, থাকলে নাই, ওরা তাই শূন্য দেওয়া হয়েছে। রিফান্ডেবল অর অ্যাডজাস্টেবল ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিট অ্যাডভান্স 10% অর ইয়ার এন্ড ব্যালেন্স, ওনার এগুলো নাই তাই ইয়ে করা হয়েছে, 0 দেওয়া হয়েছে। আনস্পেন্ড রিপেয়ার কালেকশন ইটস, এখানে দেখার একটা বিষয় আছে যেটা হচ্ছে আনস্পেন্ড, অর্থাৎ আপনার খরচ হয়নি, আপনি যে 25% টাকা খরচের জন্য বরাদ্দ হলো, এটা খরচ আপনি কতটুকু হয়েছে কতটুকু হয়নি, এখানে আপনার অপশন দিয়ে রাখছে, ঠিক আছে, আনস্পেন্ড রিপেয়ার। ওকে, তো দেখা যাচ্ছে যে না 20,000 টাকা তার কি হয়নি, ওকে, 20,000 টাকা লাগেনি তার, এই জন্য কি 20,000 টাকা দুইজনের 20,000 টাকা করে লাগেনি, আর লাগেনি 20,000 টাকা। ওকে, তো এখানে 20,000 টাকা সে আসলো আবার, তো তার ওই 20,000 টাকার সাথে এটা যোগ হয়ে গেছে, কিন্তু যোগ হয়ে তার এই টাকাটা আসছে। ওকে, তো প্রিয় ভিউয়ার, আপনাদেরকে আমি এই বাসা ভাড়া সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করেছি। আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন।
তো আমি 7 কন্টিনিউ দিয়ে সামনে যাচ্ছি। আর এখানে হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। এগ্রিকালচার টাইপ কি ধরনের আপনার এগ্রিকালচার থেকে আয় হয়েছে সেটা এখানে কি উল্লেখ করতে হবে। এখানে ড্রপ ডাউন দেখেন কি কি রয়েছে। কাল্টিভেশন আছে, ইনকাম ফ্রম ফার্মিং আছে, প্রোডাকশন অফ টি অফ রাবার আছে, আদার এগ্রিকালচার ইনকাম, স্পেশাল এগ্রিকালচার ইনকাম। এখানে আপনার যেটার উপর ইনকাম হয়েছে কৃষি থেকে তা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। তো আমার ক্লায়েন্টের কাল্টিভেশন থেকে হয়েছে, চাষাবাদ থেকে। টোটাল কাল্টিভেশন এরিয়া আপনার টোটাল কত চাষাবাদ এরিয়া থেকে কতটুকু শতাংশ থেকে আপনার এই আয়টা হয়েছে তাই এখানে উল্লেখ করতে হবে। সেটা ডেসিমেলে, শতাংশ না এরে হয়েছে, ঠিক আছে, একরে। তো এখানে তার আমার ক্লায়েন্টের এতটুকু জমি, অর্থাৎ 80% জমি, তা শতাংশ জমির মধ্যে তার কাল্টিভেশন হয়েছে। তার আসলে স্পেসিফিক বলছে যে সেখানে কি ধরনের কাল্টিভেশন হয়েছে, ঠিক আছে, কি ধরনের কৃষি উৎপাদন করা, ফসল উৎপাদন করা হয়েছে। কাল্টিভেশন অফ পেডি মানে ধান চাষ করা হয়েছিল। এখানে বলছে যে মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস। এই আপনি যে চাষাবাদের উপর যে আয়টা করেছেন এখান থেকে কোনো এক বছরে বুক মেনটেন করেছেন কিনা, কোনো লেখা আপনার তথ্য রয়েছে কিনা বইয়ের মধ্যে, খাতার মধ্যে। তো উনি রাখেন নেই, তাই নো দিয়ে আছে। রাখলে অবশ্য উনি আর এবার কিছু ইয়া পাইতেন, আরো কিছু। তো ইনকাম সামারি, এখানে ইনকাম সামারি সেলস প্রসিড, অর্থাৎ কত টাকার শস্য সে কি করছে, বিক্রি করছে, মানে বিক্রি করেছে। ওকে, সে প্রায় 85,000 টাকা বিক্রি করেছে। এখানে কস্ট অফ প্রোডাকশন, তার এই ওরা উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছে তার এই টাকাটা। এখানে একটা বিষয় থাকলে 60% বেশি কিন্তু এখানে নেবে না। ওকে, 60% বেশি নেবে না, 60% বেশি দিলে নেবে না। তো আদার অ্যালাউবল ডিডাকশন থেকে থাকে তাহলে দিতেন এখানে। ওকে, তো নেট ইনকাম তার এই টাকাটা আসছে। তো আমরা এখন 7 কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এখন তার তো ট্যাক্স আসবে, তো তার অবশ্যই বিনিয়োগ রয়েছে। তাই বিনিয়োগ থেকে তার কিরকম রিবেট পাওয়া যায় ইনভেস্টমেন্ট থেকে, এটা এখানে কি পুট আপ করতে হবে। তো আপনাদের এগুলো দেখে নেবেন, আপনাদের যা আছে তা উল্লেখ করে সুন্দরভাবে দেখে নেবেন। সঞ্চয়পত্র আছে, ইন্স্যুরেন্স আছে, ডিপিএস আছে, ঠিক আছে, তারপরে আপনার মিউচুয়াল ফান্ড আছে, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম আছে, ইউনিট সার্টিফিকেট রয়েছে, স্টকস আছে, লিস্টেড স্টকস অর শেয়ার, জিপিএফ আছে। তো আমার ক্লায়েন্টের জিপিএফ রয়েছে, এটা অ্যাকাউন্ট নাম্বারটা হাইপোথেটিক্যালি দেওয়া আছে, আপনারা সঠিক দেবেন। এবং এক বছরে তার কন্ট্রিবিউট কত সেটা এখানে উল্লেখ করতে হবে, রাইট। রিকোয়ার্ড যে আরপিএফ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। ওকে, বেসরকারি যারা তারা এটা পায় আর কি। অ্যাপ্রুভড সুপারিনটেনশন ফান্ড, তারপরে অ্যাপ্রুভড বেনিফিসিয়েন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তো আমার ক্লায়েন্টের কন্ট্রিবিউট অফ বেনিফিসিয়েন্ট ফান্ড সে প্রতি মাসে 150 টাকা করে এখানে ফান্ডে জমা দেয়। তাই এটা এক বছরের 1,800 টাকা জমা হয়েছে, তাই এটা কি 800 টাকা। তো আর কিছু তার কোনো বিনিয়োগ নেই। তো আপনারা এগুলো দেখে নেবেন কোথায় কোথায় আর বিজ্ঞানী জাকাত আছে, এখানে ইউনিভার্সাল পেনশন স্কিম আছে, আদার্স আছে আরো, এগুলো দেখে নেবেন। দিয়ে আপনারা কি ইনভেস্ট এখানে উল্লেখ করবেন। ওকে, দেন 7 কন্টিনিউ। এখানে বলছে এক্সপেন্ডিচারে, আমরা এক্সপেন্ডিচারে চলে আসলাম। তো আমরা এক্সপেন্ডিচারে চলে আসছি। আমরা বাৎসরিক খরচ কিভাবে হয়, ওরকম হয়, তাই এখানে উল্লেখ করতে হবে। এখানে বলছে যে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, খাদ্য, কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় আপনার কি পারপাস কত টাকা আসে বছরে, এটা এখানে উল্লেখ করতে হবে। অ্যাকোমোডেশন পারপাসে কত যায় এখানে উল্লেখ করতে হবে। এখানে তার অ্যাকোমোডেশন একটা সিঙ্গেল বাসায় সে থাকতো একাই, আর তার ফ্যামিলি থাকতো কোথায়, রেসিডেন্ট ইন এট এ ভিলেজ হোম। ওকে, এই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে। দেন অটো ট্রান্সফার
ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ড্রাইভারি স্যালারি, ফুয়েল মেনটেন্স, এগুলো ওনার নাই। আদার তার ট্রান্সফার হয়, মানে আহ, যাতায়াতে তার এই খরচটা হয়েছে 1 বছরে। এখানে বলছে যে হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, এখানে বলছে ইলেকট্রিসিটি তার বছরে কত টাকা গেছে, গ্যাস, ওয়াটার, শেয়ার, গার্বেজ ইত্যাদি, তার ফোন বিল, ইন্টারনেট, টিভি, হোম সাপোর্ট ইত্যাদি কত টাকা গেছে। এডুকেশন পারপাস তার কত গেছে, তার ছেলে আছে 2জন, 12, তার এডুকেশন পারপাসে এই টাকাটা গেছে। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স, এই যে ফেস্টিভ্যাল পার্টি এর পারপাসে কত গেছে, তার এই টাকাটা। ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, বিদেশে বিদেশে যদি ট্যুর করে থাকে সেখানে কত টাকা গেছে তার। তারপরে ফিলান্থ্রপি, সে দান 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 করেছেন কিরকম তা উল্লেখ করতে হবে এখানে। আদার কোনো স্পেশাল এক্সপেন্স থাকলে উল্লেখ করতে হবে। এনি আদার আরও যদি কিছু থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করতে হবে। এখানে বলছে টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল, টোটাল এটা লাইফস্টাইলের জন্য আসছে। আর এখানে দেখেন ট্যাক্স, তার পেমেন্ট অফ ট্যাক্স অ্যাজ অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স, সে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আগে থেকে সে এই 3006 টাকা প্রদান করেছে। 3000 টাকা দিয়েছিল চাকরি পারপাসে, আর হচ্ছে 6000 টাকা সে টিডিএস কাটছিল তার একটা ব্যাংকে। ওকে, দেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, তার লোন ছিল একটু অল্প কয়েক percent, সেটা পরিশোধ হয়েছে, তাই এটা তার লোনটা এখানে দেওয়া লাগবে। তার টোটাল এক্সপেন্স হয়েছে 4,12,156 টাকা, এই টাকাটা আসছে অল, তো 7 কন্টিনিউ। এখন সেই কাঙ্ক্ষিত আমাদের অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি এখানে চলে আসছে আমরা, খুবই প্রয়োজনীয় বিষয় এটা। তার নন এগ্রিকালচারাল প্রপার্টি রয়েছে, যেমন কৃষি, এই তার বাসা বাড়ি আছে সেখান থেকে ভাড়া হয়, এখন সেটা আমাদেরকে সুন্দরভাবে দিতে হবে। তার আপনাদের একটা বিষয় বলে রাখি যে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এখানে দিলে আপনার পূর্বের যে তথ্যগুলো আছে সবগুলো এখানে চলে আসবে, সেখান থেকে আপনারা এডিট করবেন, এডিট করিয়ে কি বসাবেন। ওকে, এই বসারে কি সংযোজন এবং বিয়োজন হলো, রাইট, এডিট করবেন, রাইট। এখানে বলছে প্রপার্টি টাইপ, প্রপার্টি টাইপ সুন্দরভাবে দেওয়া আছে, এবারে সিলেক্ট হয়েছে, অনেক কিছু চলে আসছে দেখেন, বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, ফ্লোর স্পেস আছে, তারপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফ্ল্যাট, তো তার এটা হচ্ছে ল্যান্ড, ঠিক আছে। এখানে বলা আছে ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন, এখানে আপনি টোটাল ডিসক্রিপশন দিয়ে দেবেন ওখানে কিভাবে, ঠিক আছে, টোটাল ডিসক্রিপশনটা এখানে উল্লেখ করবেন। তারপর কিভাবে আপনি পেয়েছেন তা উল্লেখ করবেন এখানে। তারপরে আপনার এরিয়াটা কতটুকু এবং কি ডিসিমিলে না এবারে সেটা দেবেন, আর কত টাকা আপনার ক্রয় করতে লাগছে। হ্যাঁ, আপনার এটা যেহেতু বিক্রি করার জন্য আপনারা ইয়ে করেন, এইটাই যা আছে তাই দিয়ে দেবেন। সেকেন্ড হচ্ছে বিল্ডিং, তার যেহেতু ফ্ল্যাট তৈরি করছে সেখানে তার কি সিস্টেমে আছে এখানে বলা আছে সুন্দরভাবে দেখেন, এখানে ডিটেলস দেওয়া আছে। ওকে, 50% তার ওনারশিপ ছিল এবং 50% তার ওয়াইফের ছিল, এখানে বলা আছে। সে পারচেস করছে এটা এবং কত ডেসিমেল, এটা এত ডেসিমেল। ওকে, অর্থাৎ নিচতলা একদম ক্লোজ যেটা বলা হয়, ওইটা হলো এত 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 স্কোয়ার ফিট তার খরচ গেছে এটা। ওকে, তারপর সেকেন্ড আবার তার এত স্কোয়ার ফিট তার খরচ গেছে কত, এত। ওকে, দেন এখানে তার এখনো ইয়ে দেখানো হয়নি, অ্যাডভান্স এটা চলতেছে, এখনো দেখানো হয়নি, যদি অ্যাডভান্স আপনাদের হয়ে থাকে এখানে দেখাই দেবেন। তারপরে এগ্রিকালচার প্রপার্টি রয়েছে তার, এটা ডিসক্রিপশন দেবেন এখান এবং লোকেশন দেবেন। তারপরে অ্যাড করবেন, যদি এখান থেকে অ্যাড করা যাবে, রাইট, এটা এখান থেকে অ্যাড করে করে বসাবেন, এই যে অ্যাড হয়ে গেছে। ওকে, কৃষি পারপাস আছে, তার কৃষি জমিন আছে, এখানে কৃষি জমিন আপনার অ্যাড করে দিয়ে দেবেন, যতটুকু আছে প্লাস হলে প্লাস করবেন, মাইনাস হলে মাইনাস করবেন। ওকে, দেন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এখানে পরে নেবেন, শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, বন্ড, সিকিউরিটিস, ইউটিলিটিস সার্ভিস, এগুলো আপনার যা থাকবে তাই এখানে ক্লিক করে আপনারা বসে দেবেন। ওকে,
এই সঞ্চয়পত্র, ফিক্সড এফডিআর আছে, তারপরে ডিপিএস আছে, লোন গিভেন টু আদার, কাউকে যদি লোন দিয়ে থাকেন আপনি সেটা এখানে উল্লেখ করবেন। প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, এখানে দেখেন জিপিএফ যেটা আমরা বলি, এটা সে একজন চাকরিজীবী, তাই তার জিপিএফ আছে। তো সেখান থেকে সে এমপ্লয়ার, নেম অফ এমপ্লয়ার কোন দপ্তরের অধীনে আছে, বোর্ডের অধীনে, সে এটার অধীনে আছে, তাই পার্টিকুলার অফ ফান্ড কি সেটা জিপিএফ। ওকে, অ্যাকাউন্ট নাম্বার এটা আমি হাইপোথেটিক্যালি দিয়েছি, আপনারা সঠিকটা দেবেন। তো এখানে আপনারা টোটাল ব্যালেন্সটা দিতে হবে 30শে জুনের 2026 যে ব্যালেন্সটা আপনার জিপিএফ এর জেনারেল প্রভিডেন্ট ফান্ডের যে আপনার লাস্ট ব্যালেন্সটা সেটা এখানে উল্লেখ করবেন। ওকে, তার ব্যালেন্সটা হচ্ছে এটা। দেন আদার্স কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকলে এখানে উল্লেখ করবেন। তারপরে মোটর কার থাকলে তো এখানে দেবেনই, আর গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেম যদি থাকে এখানে উল্লেখ করে দেবেন। ওকে, আপনারা অ্যাড করে করে দিতে পারবেন এখানে, এই যে অ্যাড সব অ্যাড করে করে দিতে পারবেন। তারপর আছে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম, এগুলো কিন্তু গত বছরে তার দেওয়া ছিল, সেগুলোই আছে, আর বাড়ে নাই এখানে, এবং কমেও নেই, এগুলি আছে সব। এখানে আদার্স অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু, এখানে পেন্টিং এর বিষয় আছে, আর্টের বিষয় আছে, এগুলো যদি থেকে থাকে তাহলে এই জায়গায় আপনারা কি পুট আপ করবেন। তারপরে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখন আপনার ক্যাশ এবং আউটসাইড বিজনেসের যদি থাকে সেটা হচ্ছে আপনার ওটা ক্লিক করবেন, করার পরে নোটস কারেন্সিস, ঠিক আছে, ব্যাংক কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এখানে বলছে যে aggregate amount at the fund end of income year, বছরের শেষে আর কি বলছে, বছরের শেষে তিনি আপনার 30শে জুনে যে টাকাটা আছে সেটা এখানে এখানে ইনপুট দিলে চলে আসবে, কিন্তু আপনি এক জায়গায় দেওয়া আছে তাই ইনপুট দিলে চলে আসতেছে। ওকে, আমি আগে দিয়ে এখানে নিয়ে আসি রাখছি, ইনপুট দেবেন, যে ইনপুট ফ্রম ইনকাম। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড আবার যা থাকবে এখানে উল্লেখ করে দেবেন, বসায় দেবেন। যদি লাইবিলিটি থাকে আপনার, না যদি লাইবিলিটি নাই তাই আপনি লাইবিলিটি থাকলে লাইবিলিটি দেবেন এখানে। ওকে, তার অ্যানুয়াল লিভিং কস্ট দাঁড়াইছে এই টাকাটা। তারপরে লস ডিডাকশন আদার এক্সপেন্স, এখানে লস ডিডাকশন আদার এক্সপেন্স বলতে তার সে চাকরি করেছে, তার রেভিনিউ পারপাসে তার লস হয়েছে, এই টাকাটা তাদেরকে দিতে হয়েছে, খরচ করতে হয়েছে। হ্যাঁ, তারপরে ডিফারেন্ট কাইন্ড বিভিন্ন ধরনের তার লস হয়েছে, এই টাকাটা। তারপর কল্যাণ ট্রাস্টে সে বছরে 2800 টাকা প্রদান করছে, এটা কর্তন, ঠিক আছে, কল্যাণ ট্রাস্ট ডিডাকশনটা, ঠিক আছে, কল্যাণ ট্রাস্ট ডিডাকশন, কল্যাণ ট্রাস্ট ডিডাকশন, লস আর ডিডাকশন, ডিডাকশন না, এটা ডিডাকশন দেওয়া যাবে না, এটা লস, কর্তন না তো লস, লস। গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, যদি গিফট আপনি কাউকে দিয়ে থাকেন তাহলে এখানে কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইয়ে করতে হবে, সবগুলা ফিল আপ করতে হবে। ওকে, কাউকে যদি আপনি গিফট দিয়ে থাকেন, এখানে দেখেন আপনার দাঁড়াইছে 5,11,633 টাকা আপনার কি ট্যাক্সেবল ইনকাম দাঁড়াইছে, ট্যাক্সেবল ইনকাম এই টাকাটা দাঁড়াইছে। তারপর ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে এটা। ওকে, আদার রিসিপ্ট, আপনি আবার কোনো রিসিপ্ট করেছেন কি না, যেহেতু তার বিল্ডিং এর শেয়ার আছে তার ওয়াইফের নিকট, এই জন্য সে আবার বিল্ডিং পারপাস কি এত টাকা তার কাছে হাতে ছিল, এই টাকাটাই দিয়েছে, সে তো আর ইনকাম অতটা করে না, এটা বিল্ডিং এর ভাড়া পেয়েছিল তাই ভাড়াটাই আবার দিয়েছে, এবং অন্য কিছু হয়তো করে কিছু দিয়েছে। ওকে, তো নামটা সঠিক আপনারা দেবেন, এটা টিস পারপাসের নাম, আপনারা সঠিক নাম দিয়ে দেবেন। এখানে দেখেন এটা হলো গত বছরের, এটা বছরে আপনার তার গ্রোস অ্যাসেট দাঁড়াইছে এটা, ঠিক আছে, এই টাকাটা, তার কোনো লায়াবিলিটি নাই, নেট ওয়েলথ হচ্ছে এটা। হ্যাঁ, আর বসে আপনাদের এই বছরে যেটা তার আয় হয়েছে এটা, এবং বিভিন্ন জায়গায় যেটা আছে টোটাল আউটফ্লো, সোর্স অফ ফান্ড, সোর্স এটা হয়েছে, এবং টোটাল ফান্ড আউটফ্লো মানে যেখানে যেখানে রাখা হয়েছে এইগুলো বলে আউটফ্লো বাংলা হিসেবে যেটা আমরা বুঝে থাকি। আরেকটা বিষয় বলি যে ডিফারেন্ট আপনার জিরো আনতে হবে, ঠিক আছে, এই জিরোটা অবশ্যই আনতে হবে। তো 7 কন্টিনিউ দিয়ে যাচ্ছে আমি, কোনো একটা হয়তো বা ফিল হয়নি, দেখি কোনটা হয়নি,
কোনো একটা হয়তো বা হয়নি, হয়নি দেখি কোনটা হয়নি কি হয়নি, কোনটা আমরা করিনি, কোনো একটা আমাদের মিস হয়েছে, এই জন্য কি নিচ্ছে না এটা নেওয়ার কথা। ঠিক আছে, নিচ্ছে না কেন দেখি, সেভ দেই। প্লিজ ফিল অন দ্য রিকোয়ারমেন্ট ফিল, ফিল অল দ্য রিকোয়ারমেন্ট ফিল। কোনটা, আমি একটু ডেকে আসতেছি, সময় বাঁচানোর জন্য একটু রাখতেছি। তো ভিউয়ার, একটা কোনো একটা সমস্যা হয়েছিল, এটা সেটা ঠিক হয়ে গেছে, কন্টিনিউ আমি দিচ্ছি। অ্যান্ড ট্যাক্স অ্যান্ড পেমেন্টের আমরা চলে আসছি। এখন দেখেন, এটা তার হচ্ছে কি বেতন ভাতা থেকে চলে আসছে, এটা বেতন ভাতা থেকে তার আসছে, বেতন থেকে আসছে, এটা এই টাকাটা বেতন থেকে, বেতন ভাতা না বেতন থেকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে এই টাকাটা মাইনাস এসেছে, এটা আবার এখান থেকে কাটা যাবে, কাটা যাওয়ার পরে এই টাকাটা আসছে নিট, মানে এই টাকাটা আছে রেন্টটা, ভাড়া থেকে আসছে, আমরা আবার আর দেখতেছি। আর এই টাকাটা থেকে তার কৃষি থেকে আসছে। ওকে, তাহলে এখানে হচ্ছে যে টোটাল ইনকাম তার এই টাকাটা। ওকে, আর এখানে বলছি যে গ্রোস ট্যাক্স বিফোর রিবিট, ট্যাক্স অন রেগুলার ইনকাম, রেগুলার ইনকামের উপর তার ট্যাক্স কত টাকা আসছে, 11,163 টাকা আসছে, এই ইনকামের উপর তার ট্যাক্স আসছে এই টাকাটা। ওকে, এখন দেখেন বলছে যে ট্যাক্স রিবেট, রিবেট তো সে কত পেয়েছে, 9,780 টাকা রিবেট পেয়েছে ইনভেস্টমেন্টের উপর। ওকে, এখন তার ট্যাক্স আফটার রিবেট, আপনার রিবেটের পর কত টাকা আসছে তার, 1383 টাকা আসছে তার। এখন এই টাকাটা রিবেটের পরে ট্যাক্স দিতে হবে। এখন দেখা যাচ্ছে এখানে বলছে মিনিমাম ট্যাক্স, পেবল ট্যাক্স, মিনিমাম যেটা সর্বনিম্ন ট্যাক্স আপনাকে পে করতে হবে সেটা কি, ফর ইনকাম আন্ডার সেকশন 163(3) কি অনুসারে আপনাকে এই লয়ে আপনাকে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে এই বছরে, এটা নতুন করছে। ঠিক আছে, তো 5,000 টাকা আপনাকে দিতে আছে, নেট ট্যাক্স আফটার রিবেট। এখন দেখেন এই 5,000 টাকা টোটাল অ্যামাউন্ট পেবল, পে করতে হবে 5,000 টাকা। এখন আনেবল এই আপডেট পেমেন্ট, আমি একটু দেখাই দিই, এটা আমি কিন্তু আপডেট করে আসছি 3,000 টাকা, আমি সেটা দেখাচ্ছি অবশ্য, আমি সামনে যাচ্ছি, দেখে দেখাবো। এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এইখানে আপনারা পড়ে নেবেন সুন্দর করে কিন্তু এই জিনিসগুলা। যদি আপনি অ্যাডভান্স ট্যাক্স, সোর্স ট্যাক্স, রেগুলার ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি কি করতে বলছে, আপডেট করতে বলছে। ওকে, আমরা আপডেটে করার পরে ইরিটাল লেজারে আমাদেরকে নিয়ে আসলো, এখান থেকে আমরা কি করবো, আপডেট করে দেব। এখন আপডেট কি কি করতেছি, ক্লেম সোর্স ট্যাক্স, তো প্রথমে আমরা কি ব্যাংক থেকে করছি, ব্যাংকে যখন আমরা অ্যাড করে সিন্স করলে আমাদের কি চলে আসে, কিন্তু সিন্স করলে এই টাকাটা এটা চলে আসছে। ওকে, সিন্স করলে চলে আসে। তারপরে কি স্যালারি থেকে আমরা করব, স্যালারি আদার্স। এখন দেখেন আমরা যখন এই অ্যাড করব, এই অ্যাড করলে আমাদের কি দাঁড়ায় একটু দেখাচ্ছে। এই অ্যাড, এগুলো ধরেন যে এগুলা নেই, এখানে ফাঁকা রয়েছে, অ্যাড করবেন, এখানে তথ্য দেবেন, এখানে ইন্টার ডিপোজিটিং অথরিটি, অর্থাৎ এই তথ্যটা এখানে বসান। ঠিক আছে, তারপরে আপনি চালান না সার্টিফিকেটে দিচ্ছেন, সার্টিফিকেট বা চালান, অ্যান্ড ইন্টার রেফারেন্স নাম্বার, আপনাকে রেফারেন্স নাম্বারটা দিতে হবে। ওকে, এই রেফারেন্স নাম্বার আপনাকে দিতে হবে, রেফারেন্স নাম্বার দেন, তারপরে ডেটটা দেন, আপনি কোন তারিখে আপনার এই চালানটা কয় তারিখে হয়েছে। ঠিক আছে, কয় তারিখে এই চালানটা হয়েছে তা আপনারা উল্লেখ করবেন। তারপরে ইন্টার অ্যামাউন্ট, অর্থাৎ ওই চালানের মধ্যে কত টাকা টোটাল ছিল, ফুল টাকা কত ছিল। ঠিক আছে, ফুল টাকা ধরে যে 50,000 টাকা ছিল ফুল। ঠিক আছে, ওখান থেকে আপনার কয় টাকা, আপনার ধরো 500 টাকা, এই 500 টাকা হলো আপনার, তাই আপনি দিয়ে কি করবেন, সেভ করবেন। ওকে, এই সেভ কর, সেভ হয়ে গেল, কিন্তু সেভ নিয়ে নিল। ওকে, তো এইটা এইভাবে আপনারা কি করবেন, চালান আপডেট করবেন। দেখেন এখন এই 500 টাকা কিন্তু বেশি হবে, ঠিক আছে, এই 500 টাকা বেশি হবে।
তাই আমি এটা কেটে দিয়ে যাচ্ছি, এটার প্রয়োজন নেই। তো আমার এখানে দেখেন কত টাকা আসছে, এই যে এখানে ক্লেম করা আছে কত, এই যে কাউন্ট কত, কয়টা কাউন্ট করা আছে, তিনটা, এই তিনটা, 3,000 টাকা ক্লেম করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সুন্দরভাবে এই ডাটাগুলো এখানে চালান কি বসাই দেবেন। এটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়গুলো যদি না পারেন, আস্তে আস্তে দেখে দেখে কাজগুলা করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে এই কাজগুলা আমাদের করতে অনেক সময় লেগে গেছে। এগুলা সমস্যার সমাধান করতে হয়তো হুট করে হয়তো বা এটা সমস্যা হবে, একটু সমস্যা হবে। প্রপার যদি আপনারা তথ্যগুলো পুট আপ করেন তাহলে কিন্তু সমস্যা হবে না। সঠিকভাবে আপনার কি রেফারেন্স নাম্বারটা দিতে হবে, সঠিকভাবে চালান নাম্বারটা, শুধু চালান নাম্বার। এবারে অনেক অনেক ভালো করছে, কোনো ঝামেল হ্যাসেল নাই তেমন, শুধু চালান নাম্বারটা দিয়ে ডেট দিলে এবং অ্যামাউন্ট দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে অথরিটি তো অবশ্যই দিতে হবে। সো আমি কি করলাম, এখন গো টু রিটার্ন। ওকে, আমরা গো টু রিটার্নে যাচ্ছি। গো টু রিটার্নে আসলেই দেখা যাচ্ছে যে ওই যে 3,000 টাকা দেখেন, এই যে সোর্স টাকা 3,000 টাকা সোর্স হিসেবে, এই যে ক্যারি ফরওয়ার্ড এর নাই। ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ড এমন তার নাই, তাই শুধু তার কি হয়েছে, টোটাল পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট কত করা হয়েছে, 3,006 টাকা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আপডেট করে নিয়ে আসছি আমি। এখানে দেখেন বলছে যে টোটাল অ্যামাউন্ট পে বলা হচ্ছে কত, 5,000 টাকা। আপনাকে 5,000 টাকা পে করতে হবে টোটাল অ্যামাউন্ট। রাইট, এখন বলছে যে ইনসেন্টিভ ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন। আপনি যদি 3 মাসের মধ্যে প্রথম কোয়ার্টারে সাবমিশন করেন এই রিটার্নটা, তাহলে আপনি ইনসেন্টিভ পাবেন 5%, সর্বোচ্চ 25,000 টাকা অথবা সর্বোচ্চ 25,000 টাকা। তবে সেটা কি মিনিমাম ট্যাক্সের উপর না, ট্যাক্স যখন বেশি হবে তখন। ঠিক আছে, মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়লে তা দেবে না, বুঝছেন, ট্যাক্স বেশি হতে হবে, তারপরে আপনাকে সেই এটা কাউন্ট করবে। তো আপনাকে 5,000 টাকা টোটাল অ্যামাউন্ট আফটার ইনসেন্টিভ, দেখছেন আফটার ইনসেন্টিভ, ইনসেন্টিভ কিন্তু দেয়নি, না দিয়ে কি কারণ হচ্ছে আপনার 5,000 টাকা কম আছে, এই জন্য সে দেয়নি। 5,000 টাকার মধ্যেই আছে, তার কম নাই, বেশি নাই, এই জন্য। তারপর কি বলছে, অ্যামাউন্ট আফটার ইনসেন্টিভ টোটাল অ্যামাউন্ট ফর অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্ট করে আসে হলো 3,600 টাকা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। এখন রিফান্ডেবল কিন্তু নাই তার, কারণ তাই তার নাই, তার বাকি আছে এখনো। দেখেন, এই দেখেন, এখন দেখেন এই বছরে যে বিষয়টা করছে, যে যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বা অন্য কিছুর মধ্যে আপনি টাকা গভর্নমেন্টকে দিয়ে আসেন, যে কোনো ভাবে হোক সেটা দিয়ে আসলেন, ব্যাংকের মাধ্যমে হোক বা অন্যান্য ব্যবসার মাধ্যমে হোক, আপনি দিয়ে আসলেন, দিয়ে আসার পরে আপনার যদি 4,00,000 টাকার উপরে হয় তাহলে আপনার ট্যাক্স কাউন্ট হবে, আর যদি নিচে হয় তাহলে ওই টাকাটাই আপনার রিফান্ডেবল হবে। ওটাই চূড়ান্ত নয়, গত বছর যেমন চূড়ান্ত ছিল ওটাই মিনিমাম ট্যাক্স ছিল। এবার ওইটা চূড়ান্তও করে নাই, মিনিমামও করে নাই, তবে ওইটা কি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসা যাবে এবং রিফান্ডেবল হবে। এবার আর যদি আপনার ওইটা দিয়ে না হয়, এই যেমন ইনি যেটা জমা দিচ্ছে 3,600 টাকা, এটা দিয়ে আর হচ্ছে না, আরও তাকে কত টাকা দিতে হচ্ছে, 1,994 টাকা দিতে হচ্ছে, তাই তাকে আবার 1,994 টাকা পে করতে হবে। এই জন্য এখানে নেট পেবল 1,994 টাকা, এটা পে করলে আপনার কি চলে আসবে অপশন, এই যে পে করলাম আমি, অ্যামাউন্ট 1,994 টাকা। তো 94 টাকা কত পেমেন্ট উইথ রিটার্ন আন্ডার সেকশন 173 আওতায় কি এই পেমেন্টটা করতে হবে। এখন আপনি কি চালানি করবেন না সোনালী ব্যাংকে করবেন, কি সিস্টেমে করবেন, তা একটু যাই আমরা আগাই। তো প্রসিড টু পেমেন্ট, দেখি কোথায় যাওয়া হচ্ছে। এখন পপ আপ চলে আসছে, আমরা এখন কি করব সেটা আমরা দেখতেছি। ওকে, এখানে আপনাকে বিভিন্ন ব্যাংক আছে, আপনি কোন ব্যাংকের মাধ্যমে দিবেন, যদি ব্যাংকে না দেয় আপনি অন্যভাবে দেন। অন্যভাবে আমরা যদি দেই পেমেন্ট, দেখি চালান বাদ দিয়ে আমরা ইয়াতে যাচ্ছি, এই এগুলাতে যাচ্ছি, এই যেমন বিকাশে যাচ্ছি, বিকাশে যাচ্ছি, যে কোনো একটা ইয়াতে যাবো আমরা, দেখি কি কি আছে, ই ওয়ালেট অথবা অ্যাকাউন্ট, বিকাশ পেতে যাব। আমার একটু ভুলেছিল যে ইন্টারনেট ব্যাংকিং বাদে মোবাইল ব্যাংকিং এ আসতে হবে। ঠিক আছে, মোবাইল ব্যাংকিং এ আসলে এই জিনিসগুলো আসবে। দেখেন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে। ওকে, এটা কি ট্যাপ,
আমি যদি বিকাশে চলে যাই, 7 কন্টিনিউ, সামনের দিকে গেলাম, যার পর এখানে দেখেন যে প্লিজ সি পেমেন্ট ব্রেকডাউন বিফোর ইয়োর প্রসিড, চালান পেমেন্ট অ্যামাউন্ট এত এবং কনভিনিয়েন্স ফি এত টাকা, টোটাল এত টাকা, ইউ উইল বি রিডাইরেকশন টু দ্য বিকাশ পেমেন্ট গেটওয়ে, প্রসিড দিলে কি বিকাশে চলে যাবে। তখন আপনি কি করবেন, দেখেন কোথায় চলে যাচ্ছে, এই যে বিকাশ, এখন ইয়ার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে নাম্বার দেবেন, দিয়ে কি করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনি আর কি করবেন, ওটিপি দেবেন, টাকা দেবেন, টাকা তো দেওয়াই আছে, ওটিপি দেবেন, দুঃখিত, আপনার পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে ওটিপি চলে আসবে, আপনারা কি কনফার্ম করবেন, তাহলে বিকাশটা পেমেন্ট হয়ে যাবে এবং চালানো চলে আসবে। ওকে, তো প্রিয় ভিউয়ার, তারপরে কি প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে প্রসিড করলে আপনারা পরে পেজে যাবেন, সেখানে যা সুন্দরভাবে পেজটা দেখবেন, দেখে আপনারা সাবমিট করবেন। সাবমিট করে তথ্যগুলো বাম পাশ থেকে এই রেকর্ড থেকে আপনারা কি এখান থেকে রিটার্নটা, পুরো রিটার্নটা ডাউনলোড করবেন, এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নেবেন, এখান থেকে সার্টিফিকেট নেবেন। ওকে, তো প্রিয় ভিউয়ার, আজকে আমি আর বেশি সময় নেব না, আজকে এই পর্যন্ত রাখছি। তাই আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে এবং কাজে লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং কমেন্টস, লাইক, শেয়ার করবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় যে এই ধরনের কাজ করবে, অনলাইনে রিটার্ন সাবমিশন করবেন, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তো অবশ্যই আপনাদের কে হোয়াটসঅ্যাপ প্রোভাইড করা হলো, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং যোগাযোগ করবেন। আমি এগুলা কাজ করে আসছি এবং দক্ষতার সহিত। তো আজকে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।